নমস্কার, নতুন এক ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা করতে এলাম। তো সামনেই বিধানসভা ভোট। এখন এসআইআর নিয়ে আজকে সদ্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এসআইআর হবেই, এসআইআরকে কেউ আটকাতে পারবে না এবং সংবিধানে এটা উল্লেখিত আছে। তো এই নিয়েই আজকে বলা হয়েছে যে কোনোভাবেই এসআইআর আটকানো যাবে না। তো এসআইআর কমপ্লিট হলেই, এসআইআর শেষ হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দফায় রাজ্যে দফায় বিধানসভা ভোট হবে এইসব নিয়েই পর্যালোচনা চলছে। সূত্রের খবর, রাজ্য বিধানসভার ভোটের যে প্রেক্ষাপট বা ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করবে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনার বা রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে একটি পরামর্শ বা মতামত দিয়েছে। তাদের মতামতটা হলো যে তারা এক দফায় বিধানসভা ভোট করতে চায় বা এক দফায় বিধানসভা ভোট হলে তাদের অসুবিধে নেই, সেটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও পৌঁছে গিয়েছে। বাকিটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন যে বোর্ড আছে সেই বোর্ডই ঠিক করবে যে কি হবে, আগামী দিনে কি হতে চলেছে। রাজ্যে মোট 294টি আসন। সেই 94টি আসনে যে দল ক্ষমতায় আসবে সেই দলের কাছে প্রতিটি বিধানসভাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। মানে সব থেকে কয়েকটি হাই ভোল্টেজ বিধানসভা আছে, সেই হাই ভোল্টেজ বিধানসভার মধ্যে অন্যতম হলো ভবানীপুর। কেননা ভবানীপুর থেকেই ভোটে দাঁড়ান তৃণমূল নেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ভবানীপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে। এই কেন্দ্রের দিকে বেশিরভাগ মানুষই নির্ভর করবেন, তাকিয়ে থাকবেন যে কী হতে চলেছে এই কেন্দ্রে। সবথেকে বড় বিষয়, এইবার রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ভোটে যাওয়ার আগে কলকাতার বিশিষ্ট মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের পাঁচালী বলে একটি বই তুলে ধরেছেন। অর্থাৎ এই 3টি টেনিয়ারে মানে 5-5-5 15 বছরের যে তৃণমূলের শাসন রাজ্যে, সেই শাসনে উন্নয়নমূলক কী কাজ করেছে। সে হতে পারে রাস্তাঘাট, জল, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি এবং সামাজিক সুরক্ষা প্রকল্প। সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে প্রথমবার ক্ষমতা আসার পর থেকে কেন্দ্র এই সরকারের সাফল্যকে কেন্দ্র করেই স্বাস্থ্যসাথী 2021 ভোটের আগে লঞ্চ করে এবং বলা যেতে পারে 2021 ভোটের গেম চেঞ্জারই ছিল স্বাস্থ্যসাথী। কিন্তু প্রথমবার অর্থাৎ 2011তে ক্ষমতায় আসার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী সহ বেশ কিছু প্রকল্প শুরু করেছিলেন এবং সেই প্রকল্পের আওতায় যাতে প্রতিটি মানুষ আসেন, প্রতিটি প্রান্তিক মানুষ সেই প্রকল্পের সুবিধা পান, সেই কারণেই বছর বছর তিনি এই প্রকল্প যাতে ঘরে ঘরে পৌঁছে যায় তার ব্যবস্থা করছিলেন। বিশেষত যে 2021 ভোটের আগে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার 2021 ভোটের আগে বড় রকমের প্রাপ্তি ঘটিয়েছে এবং দেখতে পাওয়া গিয়েছে যে ক্ষমতায় আসার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটি প্রান্তিক মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা এই সমস্ত যে প্রকল্প আছে সেই প্রকল্প যারা পেতে চান, সেই প্রকল্পের পাওয়ার তাগিদেই তারা বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন মানুষকে, আধিকারিককে, যাতে করে সবাই এই প্রকল্পের সুবিধা পান। এবার প্রশ্ন হলো যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এদের মধ্যে তো একটা টাসেল চিরকালই লেগে থাকে। তো বিশেষত কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এই দুই দলের মধ্যে সরাসরি বিধানসভা ভোটের লড়াই হবে বলেই আপাতত মনে করা হচ্ছে, যদি তেমন কোনো ব্যতিক্রমী ঘটনা না ঘটে থাকে। তো রাজ্যের যে শাসক দল, সেই শাসক দল একাধিক হেভিওয়েট প্রার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়াবেন। কারো গত বছর বা 2021 যে আসন থেকে লড়ে জিতেছিলেন সম্ভবত সেই আসনে কিছু রদবদল হতে পারে, বেশ কিছু নক্ষত্র পতনও হতে পারে। অর্থাৎ যাদের হারার কথা নয় তারা হারতে পারে এবং যাদের জেতার কথা তারাও হয়তো নাও জিততে পারে। তো অনেক রকমের সাপলুডোর এই খেলা
এবারের বিধানসভা ভোট হতে চলেছে। অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, অনেক কিছুই যা মানুষ মনে করে যে হবে না তাও হতে পারে। তো সব কিছুর জন্যই সমস্ত কিছু অপেক্ষা করছে। তারই মধ্যে জল্পনার শীর্ষবিন্দুতে জল্পনার শিরোনামে আছে কি ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় যে আসনে লড়বেন সেই আসনের অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে কে দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনে মমতার বিরুদ্ধে দাঁড়ানোর মতো রাজ্য বিজেপি এখনও পর্যন্ত তেমন কোনো মুখ দেখতে পায়নি যেই মুখে সরাসরি মমতার বিরুদ্ধে মাঠে নামানো যায়। বিশেষত অনেক রাজ্য বিজেপির প্রার্থী আছে, কিন্তু কোন বিজেপির প্রার্থী কী করবেন, কোন বিজেপির প্রার্থী মমতার বিরুদ্ধে দাঁড়াবেন, সেটাই এখন দেখার বড় ব্যাপার। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় হলো একটি হাই প্রোফাইল নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহূর্তে রাজ্যে কেউই নেই, এমনকি কেন্দ্রীয় সরকারের এমন কেউ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে বা জয়লাভ করতে পারবে। 2014 থেকে কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, 2011-তে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের, কিন্তু তারপর থেকে ভোট যত আসে, ভোট আসার পরই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, দুই শীর্ষ বিজেপির নেতা ডেলি প্যাসেঞ্জারের মতো এবেলা ওবেলা বা প্রতি একদিন দুদিন ছাড়া রাজ্যে এসেছেন, ভোটের প্রচার করেছেন, তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন এবং রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রাজ্য শাসনের রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি শুরু করে নানা ক্ষেত্রে যে একের পর এক অভিযোগ উঠেছে, সেই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে হারাতে পারেনি। কেননা মমতার সেই কারিশমা, অর্থাৎ মমতা বহুদিনের বেশ কয়েকবারের কেন্দ্রীয় মন্ত্রী, বেশ 5-6বার থেকে 7বারের সাংসদ, 3বারের বিধায়ক, 3বারের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রেলমন্ত্রী, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, দপ্তরহীন মন্ত্রী বেশ কয়েক মাস ছিলেন। তার যে লাভের ঘর বা তার যে এই রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা সে অনেক বেশি। বর্তমানে যে সমস্ত রাজনৈতিক নেতারা বিভিন্ন দলে কাজ করছেন তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অনেক ভালো। এই সব কিছুই আগামী দিনে বিচার করা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কে জয়লাভ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধী রাজনীতির পরিসর থেকে এসে, যেখানে কোনোদিনও কেউ ভাবতেই পারেনি যে বামফ্রন্ট পরিচালিত CPIM-এর নেতৃত্বে রাজ্যে যে 33-34 বছরের বাম শাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাম শাসনকে একেবারে কোমায় পাঠিয়ে দেবেন, ভেন্টিলেশনে পাঠিয়ে দেবেন, সেটা কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু ঘটনা তাই হয়েছে। অন্তত বাংলাবাসীর কাছে এটা কখনোই বিশ্বাসযোগ্য বিষয় ছিল না যে বিজেপি যেমনভাবে কেন্দ্রে এই মুহূর্তে লড়ছে, সেই সময়ই একটা সময় CPIM পরিচালিত বামফ্রন্ট সরকারের অবস্থাও সেই রকম ছিল। কেউ ভাবতে পারেনি যে রাজ্যের ক্ষমতা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় CPIM সহ বামফ্রন্টের মতো অত শক্তপোক্ত দলকে উপড়ে ফেলবেন। কিন্তু যা ঘটনা তা তো ঘটেইছে, যা আমরা সবাই জানি সেই ঘটনাই হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে যেই অবস্থানের মধ্যে দিয়ে বিগত কয়েক বছরের রাজনীতি চলছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দেবে প্রার্থী, কংগ্রেসের কে প্রার্থী হবে, বামফ্রন্ট মনোনীত কে প্রার্থী হবে এবং বিজেপির কে প্রার্থী হবে, এবং নির্দল থেকেও যদি কারোর মনে হয় প্রার্থী হিসেবে কোনো দলের থেকে দাঁড় করাবে, হয়তো সেটাও হতে পারে। পুরো বিষয়টাই এখন কালের গর্ভে আছে। পুরো বিষয়টাই জল্পনাতেই আছে। কেননা মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে গেলে এমন শক্তিশালী প্রার্থীর দরকার, সেই প্রার্থীকে অনেক ভাবতে হবে। 2016 বিধানসভায় যখন একটা ঝড় উঠেছিল যে বাম কংগ্রেস জোট নাকি ক্ষমতায় আসবে, আর সেই সময়েই রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী বা অধীর চৌধুরী। তিনি সেই সময় দীপা দাসমুন্সী অর্থাৎ উত্তরবঙ্গের রায়গঞ্জের সাংসদ ছিলেন এক সময়, গোয়ালপুকুরের এক সময়ের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সেই দীপা দাসমুন্সী এবার
মমতার বিরুদ্ধে 2016-তে দাঁড় করিয়েছিলেন, কিন্তু সেই কিছু টেকেনি। মানে মমতার বিরুদ্ধে দীপা দাসমুন্সিকে দাঁড় করিয়েও কংগ্রেস সুফল লাভ করতে পারেনি। ফলে মমতার বিরুদ্ধে ভবানীপুরে কে, সেই প্রশ্ন ভাবার আগে মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়াই করার মতো কে আছে, সেই বিষয়টাই আগে সবার উপরে ভাবতে হবে। কেননা রাজ্য বিজেপিতে মমতার বিরুদ্ধে লড়ার মতো বর্তমানে এখনও কোনো মুখ হয়নি যে মমতার বিরুদ্ধে লড়ে কাঙ্ক্ষিত জয় আনতে পারবে বা নিজের দলকে ক্ষমতায় আনতে পারবে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে দূরে রাখতে পারবে বা পরাজিত করতে পারবে। এইসব বিষয়ে বিভিন্ন ক্ষেত্রেই একেবারে নানানভাবে জল্পনা থাকতেই পারে, কিন্তু সেই জল্পনার নিরসন কোনোভাবেই সহজে হবে না। কেননা এই জল্পনা স্তরেই থাকবে, জল্পনার অন্য কোনো রকমের জল্পনার কোনো নিরসন করার মতো কোনো কিছুই হবে না। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে নতুন যে বছর পড়েছে, এরপর আগামী খুব যদি বেশি হয় সেক্ষেত্রে এপ্রিলের শেষের সপ্তাহ থেকেই শুরু হবে বিধানসভা ভোটের চরম প্রস্তুতি, এবং সম্ভবত সেই সময় নির্বাচন কমিশন ঘোষণা করবে মানে ভোটের নির্ঘণ্ট। তো ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি, পাল্টা প্রস্তুতি এবং প্রার্থী তালিকা প্রকাশ। এই মুহূর্তে প্রতিটি দল, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, শাসক দল তৃণমূল তো বটেই, বামফ্রন্টের বিভিন্ন দল যেমন বামফ্রন্টের সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম লিবারেশন থেকে শুরু করে আরও যে সমস্ত দল আছে তারা বলতে শুরু করেছেন যে আমরা এখন ভোট হলে এখনই ভোটের জন্য প্রস্তুত। তো এইবার ভোটে তৃণমূল তো ক্ষমতায় আসবে মোটামুটিভাবে একটি ইঙ্গিত পাওয়াই যাচ্ছে, কিন্তু বাকিটা তো সময়ই বলবে। কিন্তু সবথেকে বড় কথা হলো যে তৃণমূল এই ভোটে লড়ার আগে বেশ কিছু কাঁটা তৃণমূলের জন্য থাকবে ভোটে ময়দানে। সেটা কি হলো, একটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি এবং পুরো দুর্নীতি সহ একাধিক অভিযোগে জর্জরিত শাসক দল সেই সমস্ত জর্জরতা দূর করে লড়ে কি সেই বিধানসভা ভোটে জয় আনতে পারবে? সব কিছুই নির্ভর করবে সময়ের ওপর। তবে সবথেকে বড় কথা যে গত বেশ কয়েক বছর ধরেই দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি সহ বিভিন্ন দলের প্রচারের লাগাতার শুরু করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা কোনো অংশে এক ফোঁটাও কমেনি, বরং দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে নির্বাচনী জয়ের যে রেশিও, সেই রেশিও কোনোভাবেই কমেনি, বরং সেই জয়ের যোগফল বা সেই জয়ের যে মার্জিন, সেই মার্জিন ক্রমশই বাড়তে শুরু করছে। সব মিলিয়ে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে শাসক দলের এই হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে কে প্রার্থী দেবে, তার থেকেও বড় কথা যাকে প্রার্থী দেবে সে কি বা তিনি কি জমানত বাজেয়াপ্ত থেকে বাঁচাতে পারবেন, তার জমানত কি রক্ষা করতে পারবেন? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে গেলে তাকে অনেক বড় মাপের নেতা, অনেক দক্ষ সংগঠক, খুব ভালো ভোট ম্যানেজার এবং সবথেকে ভালো জনপ্রিয় মুখ হতে হবে। কিন্তু এই মুহূর্তে পরিচালনা এবং বিশ্লেষণ দিক থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য বিজেপি বা অন্য কোনো বিরোধী দলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার মতো মুখ নেই। আগামী দিনে কি হবে সেটা তো কালই বলবে। তো কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হবে সেই কথা আগামী সময়ই বলবে। কীভাবে ঘটনা ঘটবে সবাই জানতে পারবেন। এই ভিডিও যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি শেয়ার করে দিন, কমেন্ট করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। এরপর নতুন কোনো ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।